অনুগল্প আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে। লেখিকা ফাবিহা বুশরা নেমু। আফিফার হবু বর মারা গিয়েছে, এই বিয়ে হবে না। তিক্ত বাক্যটা কর্ণকুহরে আসতেই সমস্ত বিয়ে বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। আফিফা তার হবু বরের জন্য বধূ সেজে অপেক্ষা করছিল। তার হবু স্বামী মারা গিয়েছে বাক্যটা আফিফার কর্ণে পৌঁছাতেই সে চমকে উঠল। চিন্তায় সমস্ত মস্তিষ্ক অকেজ হয়ে গেল। বুদ্ধিরা জোট বেঁধে পালিয়েছে, ভেতরটা শূন্যতায় ভরে উঠল। রিমির মুখে এমন কথা শুনে আফিফার বাবা নিজাম শিকদার ধপ করে জমিনে বসে পড়লেন। আফিফা দৌড়ে এসে বাবার পাশে বসল। সে উদ্বিগ্ন হয়ে বলল, তুমি চিন্তা করো না আব্বু, আমার কিছু হবে না, আমি ঠিক আছি। আমি থাকতে তোমাকে কেউ কথা শোনাতে পারবে না। নিজাম শিকদার নিস্তেজ হয়ে বসে রয়েছে। আফিফার আঁখি যুগল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে বিয়ে করতে পারবে না বলে তার আঁখি যুগল ভিজেনি, তার আঁখি যুগল ভিজেছে বাবার বিধ্বস্ত মুখশ্রী দেখে। চারদিকে কোলাহল সৃষ্টি হলো। কিছু তিক্ত বাক্য কর্ণকুহরে এসে পৌঁছালো। এই মেয়ে অপয়া বিয়ে না হতে হতেই স্বামী মারা গেল। এই মেয়ে ঝাড় করে যাবে, তার ঘরটা আদারে পরিপূর্ণ হয়ে যাবে। এই মেয়েকে বিয়ে করবে, আপনি সমাজে কিভাবে মুখ দেখাবেন নিজাম শিকদার? আমাদের বল্টুর সাথে আফিফার বিয়ে দিয়ে দিন। বিষাক্ত বাক্যগুলো ধারালো অস্ত্রের মতো বুকে এসে বিঁধছে। কায়ার সমস্ত হাড় ভাঙা ব্যথা অনুভব করছে আফিফা। আরহান বাবা এবং বোনের করুণ অবস্থা থেকে দিশেহারা হয়ে পড়ল। সে দ্রুত আফিফার কাছে এগিয়ে এলো। নিজাম শিকদার জ্ঞান হারিয়েছে। আফিফা এবং আরহাম বাবার জ্ঞান ফেরালো। নিজাম শিকদার জ্ঞান আসতেই মেয়েকে বুকের মধ্যে আগলে নিল। সে অস্থির হয়ে শুধালো, তোর কি হবে মা? আমি যে তোর সবচেয়ে বড় সর্বনাশটা করে ফেললাম। তুই আমাকে বলেছিলি তুই অনার্স শেষ করে বিয়ে করবি। আমি এতদিন ধৈর্য ধরলাম, আর কয়টা দিন ধরতে পারলাম না। বাবার বলা প্রতিটি বাক্য আফিফার ভেতরটা রক্তাক্ত করে দিচ্ছে। সে বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কথা বলার কোনো শক্তি সে ভেতর থেকে সঞ্চয় করতে পারছে না। আরহান আফরাতের দিকে দৃষ্টিপাত করল। আফরাতের সমস্ত মুখর্ষে গম্ভীরতা সরিয়ে ছিটিয়ে পড়ছে। আফরাতের মা মরিয়ম তালুকদার নিজাম শিকদারের কাছে এগিয়ে আসলেন। সে নিজাম শিকদারের পাশে বসে নিম্ন কণ্ঠে শুধালো, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই ভাইজান। আমি জানি কথাগুলো আপনার কাছে মূল্যহীন লাগবে, তবুও আমি আপনার কাছে এই আর্জিটা করতে চাই। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না আশা করছি। মরিয়ম তালুকদারের কথায় স্থির দৃষ্টিতে মরিয়ম তালুকদারের দিকে তাকিয়ে দৃষ্টিপাত করল নিজাম শিকদার। আজ শিকদার পরিবার জুড়ে হাহাকার নেমে এসেছে। সেই হাহাকার শুষে নিতে মরিয়ম তালুকদারের আগমন, ব্যাপারটা ভীষণ সুন্দর। আপনি আমার ছেলের বন্ধুর মা, আপনার স্বামী আমার খুব ভালো বন্ধু ভাবি। আমি আশা রাখছি এমন কোনো কথা বলবেন না যেন আমি এবং আমার মেয়ে ভেতর থেকে আঘাতপ্রাপ্ত হই। নিজাম শিকদারের কথায় মরিয়ম তালুকদার দীর্ঘশ্বাস ছাড়ল। সে শান্ত কণ্ঠে বলল, আমি আফিফার সাথে আমার আফরাতের বিয়ে দিতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে এই আসরেই আফিফার বিয়ে হবে। মরিয়ম তালুকদারের কথায় চমকে উঠল উপস্থিত সবাই। নিজের থেকে 3 বছরের বড় মেয়েকে বিয়ে করবে আফরাত। আফরাতের মুখশ্রীর কোনো পরিবর্তন হয়নি। সে আগের ন্যায় গম্ভীর মুখশ্রী করে দাঁড়িয়ে আছে। আফিফার মুখশ্রীর বদল এসেছে। সে বিস্ময় নয়নে মরিয়ম তালুকদারের দিকে দৃষ্টিপাত করে আছে। নিজাম শিকদার কিছুক্ষণ ভাবল। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি রাজি ভাবি। আপনার ছেলেকে বিয়ের জন্য রাজি করান। আমার ছেলে বিয়ের জন্য প্রস্তুত, আপনি আফিফাকে রাজি করান। আমি এই বিয়ে করব না আব্বু। নিজের থেকে 3 বছরের ছোট ছেলেকে আমি কিভাবে বিয়ে করব? আফিফার কথায় স্নিগ্ধ হাসলেন মরিয়ম তালুকদার। তার হাসি দেখে বিরক্ত হলো আফিফা। মরিয়ম তালুকদার আফিফার মস্তকে হাত বুলাতে বুলাতে বলল, নিজের থেকে ছোটো ছেলেকে নিয়ে করা কি পাপ মা? তোমার আঙ্কেলের আমি 2 বছরের বড়, এই কথাটা কেউ জানে না। আজকে তোমাকে বললাম, তুমি তো বিয়েই করবে মা, পাপ তো আর করবে না। একটা ছেলে যদি তার থেকে 4-5 বছরের ছোটো মেয়েকে বিয়ে করতে পারে, তাহলে তুমি কেন 3 বছরের ছোট ছেলেকে বিয়ে করতে পারবে না?
বিয়ের পর তোমাকে শ্বশুরবাড়ি যেতে হবে না, তুমি তোমার বাপের বাড়িতেই থাকবে। আর আফরাত আমার বাড়িতে থাকবে। আফরাতের যখন একটা ভালো চাকরি হয়ে যাবে তখন তোমাকে আমাদের বাড়িতে তুলে নিয়ে যাব। এখন সব কিছু তোমার উপর নির্ভর করছে মা। তোমার অমতে কিছু হবে না। তুমি রাজি থাকলে বিয়ে হবে, না থাকলে বিয়ে হবে না। মরিয়ম তালুকদারের কথায় সবাই বিস্মিত হলো। আফিফা ভীষণ অবাক হলো। নিজাম শিকদার আহত কণ্ঠে শোধালো, তুই আর অমত করিস না মা, তুই এই বিয়েতে রাজি হয়ে যা। আফিফা থমকালো। কোনো বাক্য কণ্ঠনালীতে এসে পৌঁছাচ্ছে না। সে ধরে আসা কণ্ঠে বলল, তোমার মস্তক খারাপ হয়ে গিয়েছে আব্বু। নিজের থেকে 3 বছরের ছোটো ছেলেকে কিভাবে বিয়ে করব? আমি বিয়ে করলেও সমাজ কি আমাদের মেনে নেবে? তুই বিয়ে না করলেও সমাজ কি তোকে মেনে নেবে মা? সমাজ তো অনেক কিছুই চায়, তুই সমাজের সকল আবদার পূরণ করতে পারবি? তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমাকে অনেকটা অসম্মানিত হতে হবে মা। যার সাথে বিয়ে দিবে সে রাজি তো বাবা? আফিফার কথায় নিজাম শিকদার আফরাতের কাছে গেল। আফরাতের মস্তকে হাত পরিয়ে শোধালো, তুমি আমার মেয়েকে বিয়ে করবে বাবা? আফরাত গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের শব্দ পুরুষ মানুষকে ঈদের আনন্দ দেয়। বিয়ে করতে পারলে বোধ হয় পুরুষ মানুষ সবচেয়ে সুখী। সেখানে আফিফা আপুর মতো সুন্দরী মেয়ে বউ হিসেবে পেলে কোনো কথাই নেই। আপনি একটা পরীর জন্য জিনের কাছে আবেদন করতে এসেছেন। এত সুন্দর পরী পেলে কি জিন কি নাকচ করতে পারে? এমন লাল টুকটুকে বউ দেখে আনন্দে নাচতে ইচ্ছে করছে। আপনি কি আমার শ্বশুর হবেন আব্বা? আপনাদের কথা লজ্জা পেল নিজাম শিকদার। ছেলেটা দারুণ দামবে, কিন্তু কথা বলে অসাধারণ। তা আজকেই উপলব্ধি করতে পারল নিজাম শিকদার। পেটে ক্ষুধা অনুভব করলে যেমন খাবারের গুরুত্ব বোঝা যায়, ঠিক তেমনই বিপদে পড়লে মানুষ চেনা যায়। যে ছেলেটাকে সে সহ্য করতে পারতো না, সেই ছেলেটাই তাকে আনন্দ দেওয়ার প্রয়াস চালাচ্ছে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে আফিফা এবং আফরাতের বিবাহ সম্পূর্ণ হয়েছে। আফিফা অনবরত অস্ত্র বিসর্জন দিয়ে যাচ্ছে। সে কিছুতেই আফরাতের স্বামী হিসেবে মেনে নিতে পারছে না। মেনে নেবে বা কীভাবে? যাকে এতদিন ছোট ভাই হিসেবে জেনেছে তাকে কি করে আর হুটহাট স্বামী হিসেবে মানা যায়? তাও মানুষটা তার থেকে 3 বছরের ছোট। আফিফার ভেতরটা হাহাকার করে উঠল। অনুভূতিরা শূন্য হয়ে গিয়েছে। শহরের অলিতে গলিতে বিরহ মিছিল করছে। বাড়িতে প্রবেশ করতেই আফরাতের মস্তক জ্বলে উঠল। সে আশেপাশে সব কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। আফরাতের মতো শান্ত মানুষের হঠাৎ কি হয়ে গেল? সে কি এই বিবাহে খুশি নয়? আফরাতের ক্রোধের কারণ কেউ উদ্ধার করতে পারছে না। মরিয়ম তালুকদার ছেলের কাছে এসে শুধালো, আফরাত কি হয়েছে? তুমি এমন উন্মাদের মতো আচরণ করছো কেন? মায়ের প্রশ্নের আফরাত রাগান্বিত হয়ে বলল, বিয়ে করেছি বউ রেখে দূরে থাকার জন্য। তুমি আমার বউকে কেন তার বাপের বাড়ি রেখে আসলে? আমি তোমাকে 1 সেকেন্ড সময় দেব না। তুমি এখনই আমার বউ এনে দিবে। আমি একটা মুহূর্ত বউ ছাড়া থাকতে পারবো না। হয় আমাকে বউ এনে দিবে, নয়তোবা আমাকে ঘর জামাই বানিয়ে দেবে। আফরাতের কথায় মরিয়ম তালুকদার বিস্ময় নয়নে ছেলের দিকে দৃষ্টিপাত করে আসে। তালুকদার বাড়ির প্রতিটা মানুষের মুখে লাজুক হাসি। আফরাত সবাইকে উপেক্ষা করে বউ এনে দাও, বউ এনে দাও জব করতে লাগলো। অনুভূতিরা ছন্দ হারিয়েছে, দুঃখরা তালে তাল মিলিয়েছে। বুদ্ধিরা স্তব্ধ হয়ে গিয়েছে, মস্তিষ্ক টকবক করে উঠছে। মনের আনাচে কানাচে বিষাদ ছড়িয়ে পড়েছে। তিক্ততা হৃদয়কে গ্রাস করে ফেলেছে। বিষণ্ণ মস্তিষ্ক জুড়ে বিরোচন করছে। নিজাম শিকদারের পাশে বসে আছে মরিয়ম তালুকদার। মরিয়ম তালুকদার আহত দৃষ্টিতে নিজাম শিকদারের দিকে দৃষ্টিপাত করে আসে। নিজাম শিকদার তা উপলব্ধি করতে পেরে ঠান্ডা মস্তকে শুধালো, আপনি আমাকে কিছু বলতে চাইছেন ভাবি? নিজাম শিকদারের প্রতিটি বাক্য মরিয়ম তালুকদারের ভেতরটা নাড়া দিয়ে উঠল। সে আমতা আমতা করে বলল, আসলে একটাই তো ছেলে বিয়ে দিয়েছে। সবাই চাইছে আপনার মেয়েকে আমাদের বাড়ির 7টা দিন থাকুক। নতুন বউ বাড়ি না আসলে কেমন দেখায় আপনিই বলুন। নিজাম শিকদার বুঝল মরিয়ম তালুকদারের কথা। তিনি মরিয়ম তালুকদারকে আশ্বস্ত করে বলল, আপনি চিন্তা করবেন না, আমি মেয়েকে বুঝিয়ে আপনার বাড়ি পাঠাচ্ছি। জানালার ধারে দাঁড়িয়ে রজনীর নিস্তব্ধ আধার দেখতে মগ্ন ছিল আফিফা। মনটা বিষণ্ণতায় চেয়ে গিয়েছে। মনের শহরের অচলিত বিরহের মিছিল শুরু হয়েছে। আফিফার ভাবনার মাঝেই দরজাটা
শব্দ করে জানান দিল কক্ষে কেউ প্রবেশ করেছে। আফিফা দৃষ্টি দিয়ে দেখল তার বাবা এসেছে। আফিফার পরনে এখনও বিয়ের সাজসজ্জা রয়েছে। মেয়েটার মুখশ্রী বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তার জীবনের। সব রং সাদা হয়ে গিয়েছে। নিজাম শিকদার মেয়ের মস্তকে হাত বোলাতে বোলাতে শুধালো, বাবা, উপরে রাগ করেছিস মা? ভাগ্যের উপর কারো হাত নেই আব্বু। তুমি শুধু শুধু নিজের দিকে দোষ কেন টেনে নেবে? আমার ভাগ্যটা এত খারাপ কেন বলতে পারো আব্বু? ছোটোবেলায় মা হারালাম, আজ আমার জন্য কোনো মা তার সন্তান হারালো। শেষে এসে একটা বাচ্চা ছেলেকে আমার বিয়ে করতে হলো। আমার ভীষণ কষ্ট হচ্ছে আব্বু, সহ্য করতে পারছি না। সব কিছু হারানোর যন্ত্রণা এতটা তীব্র হয় কেন আব্বু? মেয়ের বলা প্রতিটি বাক্য নিজাম শিকদারের বুকে ছিদ্র করে দিয়ে গেল। নিজাম শিকদার কাঁদছে। মেয়ের অশ্রুকণাগুলো বাবার হৃদয়টা রক্তাক্ত করে দিচ্ছে। নিজাম শিকদার দীর্ঘশ্বাস ছেড়ে শুধালো, আপনাদের মা এসেছে তোকে নিয়ে যেতে। ওনার একমাত্র ছেলের বউ তুই, ওদেরও আশা থাকতে পারে। তুই না করিস না মা। তুই 7টা দিন ওদের বাড়ি থেকে আয়, তারপর আমি নিজে তোকে নিয়ে আসবো। এমনটা তো কথা ছিল না আব্বু। আমি জানি এমনটা কথা ছিল না, কিন্তু ওদের দিকটাও আমাদের ভাবতে হবে। আমার যেতে ইচ্ছে করছে না আব্বু। ওরা আমাদের জন্য এত বড় আত্মত্যাগ করলো, আর আমরা এতটুকু পারবো না? আফিফার ইচ্ছে না থাকা সত্ত্বেও মরিয়ম তালুকদারের সাথে যেতে হলো। তালুকদার বাড়িতে আফরাতকে নিয়ে সবাই হাসাহাসি করছিল। এমন সময় আফিফাকে নিয়ে প্রবেশ করলো মরিয়ম তালুকদার। আফিফাকে দেখেই আফরাতের হৃদস্পন্দনের গতিবেগ স্থির হয়ে গেল। সে মুগ্ধ নয়নে আফিফার দিকে দৃষ্টিপাত করে আসে। আফিফা মস্তক নিয়ে মরিয়ম তালুকদারের পাশে দাঁড়িয়ে আছে। আফরাত আহত কণ্ঠে বলল, এই অবস্থায় মেয়েটাকে না নিয়ে আসলেও পারতে আম্মু। এমনিতেই মেয়েটার মনের অবস্থা ভালো না। সে বোধহয় একা থাকতে চেয়েছিল। তুমি কেন মেয়েটাকে কষ্ট দিতে গেলে? আফরাতের কথায় সবাই বিস্ময় নয়নে আফরাতের দিকে দৃষ্টিপাত করে আসে। এই ছেলেটা এতটা পোল্টিবাজ হয়ে গেল কি করে? একটু আগে বউ বউ করে মাথা খাচ্ছিল, হঠাৎ করে সুর পাল্টে ফেলল। আফিফার প্রথম আফরাতের কথা ভালো লাগলো। কেউ অন্তত তার মনের ব্যথা বুঝেছে। কিন্তু কাল যে ছেলেটা আপু আপু বলে মস্তক ঝালাপালা করে দিত, আজ সেই ছেলেটা তাকে মেয়েটা বলে সম্বোধন করেছে। তুমি আমার সাথে আমার কক্ষে এসো, তোমাকে আর কষ্ট করে এসব পরে থাকতে হবে না। আফরাতের কথায় লজ্জা পেল আফিফা। বাড়ি ভর্তি মানুষের সামনে তার বর তাকে কক্ষে ডাকছে, ভাবা যায় এগুলো? তবে আফিফার ক্লান্ত কায়টা আজ তরণে শায়িত হতে চাইছে। মন বলছে এগিয়ে যা আফিফা, মস্তিষ্ক বলছে থেমে যা আফিফা। আফিফা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তখন ওই মরিয়ম তালুকদার বলল, তুমি আফরাতের সাথে যাও মা, আজকে অনেক রাত হয়ে গিয়েছে। কালকে প্রভাত বেলা তুমি আত্মীয় স্বজনদের সামনে আসবে। আফিফা মস্তক নাড়িয়ে আফরাতের সাথে আফরাতের কক্ষে গেল। আফরাতের কক্ষে এসেই আফিফার মস্তক জ্বলে উঠল। এটা কোনো মানুষের কক্ষ হতে পারে? আফিফার মনে হচ্ছে এটা আস্ত একটা গোয়ালঘর। আফিফা চারপাশে একবার আঁখি যখন বুলিয়ে নিল। আফিফার পর্যবেক্ষণের মাঝেই আফরাত শুধালো, তোমার কষ্ট হচ্ছে না তো? একটু হচ্ছে। তুমি আমার থেকে দূরে থাকবা। আমি কি তোমার কোলে উঠে বসে আছি? আফরাতের কথায় জ্বলে উঠল আফিফা। এই ছেলেটা সহজেই কথা বলতে পারে না। সে ছোটো বলেই কোলে নিয়ে বসে থাকতে হবে নাকি? আফিফা রাগান্বিত হয়ে বলল, বাচ্চা ছেলে, একদম বেশি কথা বলবি না। আফিফার বাক্যগুলো কর্ণ করে আসতেই আফরাত উত্তপ্ত হয়ে গেল। সে রাগান্বিত হয়ে বলল, আরেকবার বাচ্চা বলে সত্যি করে উঠে বসে থাকবো যে আমার পাটকাঠির মতো শরীর এক হাত রাখলে মরমর করে ভেঙে যাবে। তুমি নিজের দিকে আর আমার দিকে তাকিয়ে দেখছো কখনো? আমি তোমার থেকে উচ্চতায় লম্বা। তুমি আমার থেকে বয়সও বড় হলেও দেখতে আমাকেই তোমার থেকে বড় লাগে। আফিফা তাকিয়ে দেখলো আসলেই আফরাতের মুখশ্রী ঘন কালো। চাপদারির জন্য আফরাতকে একটু বয়স্ক লাগছে। আফিফার আঁখি যুগল অসতীর্থ ফুটে উঠেছে। শান্তশিষ্ট ছেলেটা হঠাৎ করে এতটা পাজি হয়ে গেল কি করে? আফিফা গম্ভীর কণ্ঠে বলল, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আমি তোমাকে ছুঁয়েছি, এত নষ্ট তোমার মন? ছি, বিয়ে হতে পারলো না, বরকে উস্কে দেওয়া শুরু করে দিয়েছো। আমাকে তোমার এত লোভী মনে হয়? শোনো, আমার এত তারা নেই, বুঝেছো? একটা থাপ্পড় দিব, মানুষ হয়ে যাবে। আমাকে দেখে কি তোমার বিড়াল মনে হয়? আমি তোমার বড় বোন হই, ভুলে যেও না। 3বার কবুল বলে বর হিসেবে গ্রহণ করেছি। আমাকে ভাই বলতে তোমার লজ্জা করছে না? আমাকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না?
পরি যদি নিজে যেচে পড়ে জিনের কাছে আসে, জিন তো সুযোগের ফায়দা লুপে নেবেই। তোমার সাথে কথা বলে সময় নষ্ট। স্বামীর সাথে রাগ করলেও সাও পাওয়া যায়, আরও কিছু পাওয়া যায়, কিন্তু আমি বলবো না। আমি তোমার মতো অসভ্য না। আমার লজ্জা শরম বলতে কিছু আছে, বুঝেছো? মরে গেলেও বিশ্বাস করবো না। আমার এখনও বাসর হয়নি, বাচ্চা হয়নি। তুমি মরে গেলে আমার সব স্বপ্ন পূর্ণ করবে কে? তুমি কিন্তু বেশি কথা বলছো আফরাত। আল্লাহ কি মুখ দিয়েছে চুপ থাকার জন্য? তোমাদের বাড়িতে আসায় আমার ভুল হয়েছে। আসলে কেন, আমি কি তোমাকে আসতে বলেছি? তোমার মতো বেকার ছেলের কাছে আমার আসার ইচ্ছে আমার নেই। তোমার মতো ছেলের সাথে যার বিয়ে হবে তার কপাল পড়বে। আমার কোনো কিছু লাগবে না। লাগলে তোমার বাবা মায়ের কাছে গিয়ে হাত পাতবে। মুহূর্তের মধ্যে আফরাতের মুখশ্রী গম্ভীর হয়ে গেল। দুটি আঁখি যুগল অসম্ভবে রক্তিম বর্ণ ধারণ করল। আফরাত গম্ভীর কণ্ঠে বলল, মজা করা ভালো মেয়ে, তবে মজার নামে কারো ব্যক্তিত্বে আঘাত করা ভালো না। তোমার দায়িত্ব আমি ঠিক নিতে পারবো। দুদিন আগেও কি আমি জেনেছিলাম তোমার সাথে আমার বিয়ে হবে? যদি জানতাম অবশ্যই আমি কিছু করার চেষ্টা করতাম। আমি পুরুষ মানুষ, কাপুরুষ নই যে বাবার টাকায় তোমাকে খাওয়াবো। আমার গুছিয়ে উঠতে সময় লাগবে। এতে বাবা মায়ের সামান্য সাহায্য আমি নিতে পারি, তার মানে এই নয় যে সারা জীবন একই রকম থাকবো। যখন থেকে তোমাকে বিয়ে করেছি তখন থেকে মস্তিষ্ক বলছে আমাকে তোমার দায়িত্ব নিতে হবে। রজনীর আধার কেটে গেলে কাজের খোঁজে দৌড়াতে হবে, আর তুমি বলছো আমার বাবা মায়ের কাছে হাত পাতবে। আমি থাকতে সেটা কখনোই হতে দেব না। প্রয়োজনে আমি কামলা খাটবো। মাস শেষে 2-3 হাজার টাকা হাতে ধরিয়ে দেব তোমাকে, সেটা নিয়ে চলতে হবে। এতে যদি তুমি সন্তুষ্ট না হও, আমি দিনরাত 24 ঘন্টা খাটবো। আমি তোমাকে কথার কথা বুঝিয়েছি, তুমি আমার সত্যি সত্যি ধরে নিও না। আমি শিক্ষিত ছেলে, 10,000-এর নিচে নিশ্চয়ই অর্থ পাবো না। দরকার পড়লে পুরোটা তোমার হাতে তুলে দেব, আর নিজে বাবা মায়ের কাছে ভিক্ষা করব। তোমার দায়িত্ব নিতে পারলেই হয়েছে। আমারটা আমি বাবা মার থেকে সাহায্য নেব। আমার উপার্জনের পরিমাণ যখন বৃদ্ধি পাবে তখন নিব না। মানুষ এক লাফে গাছে উঠতে পারে না। আফরাতের কথায় মুগ্ধ হলো আফিফা। ছেলেটা দারুণ বলতে জানে, তবে এই মুহূর্তে আফরাতকে তার ভীষণ বিরক্ত লাগছে। হঠাৎ করে সব মুক্ততাকে আষাঢ়ের ঘনকালো মেঘের দল গ্রাস করে ফেলল। চন্দ্র মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। ধরনের বুকে হিমশীতল হাওয়া ছড়িয়ে পড়েছে। গাছের ডালগুলো বাতাসে হেলে দুলে পড়ছে। নিস্তব্ধ অম্বর জানান দিচ্ছে বর্ষণের ধারা দিয়ে আসছে। সময়ের সাথে তাল মিলিয়ে ঝড়ের বেগে প্রকোপ পেতে শুরু করেছে। অম্বর তার অবস্থা জানান দিতেই বিদ্যুৎ কক্ষের সাথে বিচ্ছেদ ঘটালো। আলোয় আলোকপাত কক্ষটা মুহূর্তের মধ্যেই আঁধারের রূপ নিল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হতেই আফিফার অন্তরাত্মা কেঁপে উঠল। সে শৈশব থেকেই ঝড় বৃষ্টি করে ভীষণ ভয় পায়। আফিফা ভয়ে জড়সড় হয়ে উঠে বসলো। আফিফাকে অস্থির হতে দেখে আফরাত শুধালো, কী হয়েছে তোমার? তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? আমি কি ভয় পাওয়ার মতো কোনো কাজ করেছি? আফিফার পক্ষ থেকে উত্তর এলো না। আফিফা দুহাতে নিজেকে আঁকড়ে ধরে রেখেছে। আফরাত চিন্তিত হলো। সে তো আফিফাকে কোনোভাবে অসম্মান করেনি, তাহলে আফিফা ভয় পাচ্ছে কেন? আফরাত আবার শুধালো, তুমি কথা বলছো না কেন? আমি ঝড় বৃষ্টি ভয় পাই না, ভয় পাই। আফিফার কথা শুনে আফরাত শব্দ করে হেসে উঠল। এতক্ষণে আফরাতের অশান্ত বুকটা প্রশস্ত হলো। আফরাত উঠে আফিফার পাশে বসলো। আফিফার রক্তিম দৃষ্টিতে আফরাতের দিকে দৃষ্টিপাত করল, কিন্তু আফরাত আধারে তা দেখতেও পেল না। আফরাত নিজের ফোনের আলো জ্বালিয়ে বলল, তুমি নাকি আমার থেকে বড় সামান্য ঝড় বৃষ্টি ভয় পাও? আমাকে তো খুব কথা শোনাতে এখন নিজেই বাচ্চাদের মতো আচরণ করছো। তুমি যেমন কুকুর ভয় পাও, ঠিক তেমনই আমি ঝড় বৃষ্টি ভয় পাই। কারো দুর্বলতা জেনে হাসা উচিত নয়। আফিফা বেশ সিরিয়াস হয়ে গিয়েছে। আরাফাত কোনো বাক্য উচ্চারণ না করে স্তব্ধ হয়ে বসে রইল। দুজনের নিস্তব্ধতা বুঝি মেঘমামার সহ্য হয়নি, তাই তো সে বিকট শব্দে গর্জন করে উঠল। আফিফা মুখশ্রীতে মা শব্দ উচ্চারণ করে আফরাতকে আলিঙ্গন করল। জীবনে প্রথম কোনো নারীর স্পর্শ পেয়ে আফরাতের হৃদয়ক্রিয়া কার্যক্রম বন্ধ করে নিল। অনুভূতিরা অদ্ভুত মোহে জেগে উঠেছে। এই অনুভূতির সাথে পরিচিত নয় আফরাত, তবে তার এই অনুভূতি ভীষণ ভালো লাগছে। মন বলছে বৃষ্টি নামুক,
না থামুক, ঝড় আরও বাড়ুক, মেঘ দ্বিগুণ গর্জে গর্জন করে উঠুক, কিন্তু তার আশার পানি ঢেলে দিয়ে 10 মিনিট পর পরিবেশ শান্ত হলো। পরিবেশ শান্ত হতেই আফিফা আফরাতের থেকে ছিটকে দূরে সরে দাঁড়ালো। আফরাত এখনো ঘোরের মধ্যে বসে আছে। আফিফা অন্য পাশে হয়ে দ্রুত শায়িত হলো। 15 দিন পর আফিফা ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়েছে। তখনই আফরাত বাইক নিয়ে এসে আফিফার সামনে দাঁড়ালো। আফরাতকে দেখে বিরক্তিতে মুখশ্রী কুঁচকে এলো আফিফার। আফরাত কালো সানগ্লাস পরে বেশ ভাব নিয়ে সামনের দিকে দাঁড়িয়ে আছে। আফিফা গাড়িতে উঠছে না দেখে সে নিজেই শুধালো, গাড়ির জন্য দাঁড়িয়ে আছো? আজকে আর গাড়ি পাবে না, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ভার্সিটি নামিয়ে দিয়ে আসছি। আমি তোমার সাথে যাব না, আমার সাথে গেলে আমি তোমাকে খেয়ে ফেলবো। তুমি আমার সাথে গেলে সবাই জানতে চাইবে তুমি আমার কেউ হও, তখন আমি সবাইকে কি বলবো? যা সত্যি তাই বলবে। তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে? আমার মাথা খারাপ হতে যাবে কেন? তুমি আমার বউ হও, এটা আমি সবার সামনে বলতে পারবো। তাহলে আমি তোমার স্বামী হই, এটা কেন তুমি সবার সামনে বলতে পারবে না? তোমাকে অপমান করতে চাইছি না, তাই চুপচাপ আমাকে ভার্সিটি নামিয়ে দিয়ে আসো। বাক্যগুলো শেষ করেই আফিফা আফরাতের কাঁধে হাত রেখে বসলো। আফরাতের সমস্ত শরীর অদ্ভুতভাবে শিউরে উঠল। এই রমণীর ছোঁয়ায় জাদু আছে, নয়তো এই রমণীর ছোঁয়া শরীরে লাগতেই ভেতরটা বাজেভাবে এলোমেলো হয়ে যায়। সূর্য মস্তিষ্ক উত্তপ্ত করতে মেতে উঠেছে, সময়ের সাথে তাল মিলিয়ে তেজের প্রখরতা বৃদ্ধি পেতে শুরু করেছে। শহরের কোলাহলপূর্ণ পরিবেশ। আফিফা দৃষ্টি স্থির হলো একজন সুদর্শ যুবকের উপর। মুহূর্তের মধ্যে আফিফার বুকের মধ্যে স্যাঁত কইরা উঠল। আফিফা ভয়ঙ্কর রকমের অবাক হয়েছে। তার সমস্ত মুখশ্রী বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। আফিফা চেঁচিয়ে বলল, আফরাত, গাড়ি থামাও, আমি রেহানকে দেখতে পেয়েছি। আফিফার বাক্যগুলো কর্ণ করে পৌঁছতেই আফরাতের বুকের মধ্যে ধক করে উঠল। আঁখে যুগল অসম্ভবভাবে রক্তিম বর্ণ ধারণ করলো। আফরাতের ভেতরে অস্থিরতা ঝড় বয়ে যাচ্ছে। আফরাত চল শক্ত করে বলল, রেহান মারা গিয়েছে। মৃত মানুষ কিভাবে শহরের বুকে আসবে? মৃত মানুষের ঠাই কবরের ধরনের বুকে নয়। তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আমাকে তুমি যেতে দাও, না হলে আমি গাড়ি থেকে লাফ দেব। আমার রেহানের সাথে অনেক কথা আছে। রেহান কেন আমার সাথে ছলনা করলো? রেহান যদি বেঁচে থাকে তাহলে সেদিন বিয়েতে আসেনি কেন? আফিফার প্রতিটি বাক্য আফরাতের হৃদয় স্পন্দনে গতিবেগ স্থির করে দিচ্ছে। আফরাতের সমস্ত মুখশ্রীতে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। আফরাত দ্রুত সামনের দিকে অগ্রসর হতে চাইল, কিন্তু আফিফা আফরাতের হৃদয়টা রক্তাক্ত করে দিয়ে বাইর থেকে লাফ দিল। গাড়ির স্পিড অল্প থাকায় আফিফা খুব একটা ব্যথা পেল না, তবে হাত পায়ের চামড়া কিছুটা উঠে গিয়েছে। আফরাত গাড়ি থামিয়ে দৌড়ে আফিফার কাছে এলো। সে অস্থির হয়ে শুধালো, তোমার কিছু হয়নি তো আফিফা? আফরাতের অশান্ত মুখ আফিফার ডাকটা বুকে এসে লাগলো। তার প্রতি আফরাত এতটা কেয়ারিং কেন? এটা কি শুধুই দায়িত্ববোধ, নাকি এর ভেতর গভীর রহস্য লুকিয়ে আছে? আফরাতের এলোমেলো মুখশ্রী পাষাণ রমণীর হৃদয় কাবু করতে পারল না, অথচ এই মুখশ্রী একটু অস্থিরতা দেখার জন্য কত শত রমণী অপেক্ষা করে। আফিফা রাগান্বিত হয়ে বলল, আমি তোমাকে গাড়ি থামাতে বলেছিলাম, তবুও তুমি গাড়ি থামাচ্ছিলে না কেন? তোমাকে আমি বললাম আমি রেহানকে দেখেছি, তবুও তুমি আমার কথা বিশ্বাস করলে না কেন? রেহানকে তুমি খুব ভালোবাসো। আফরাতের প্রশ্নে হক চুকে যায় আফিফা। সে রেহানকে ভালোবাসে না, তবে রেহানের থেকে অনেক কিছু জানার আছে। রেহান যদি বিয়েতে রাজি না থাকতো তবে তাকে মিথ্যা স্বপ্ন কেন দেখালো? সে রেহানকে ভালোবাসেনি ঠিক, কিন্তু রেহানকে নিয়ে একটু হলেও মনে স্বপ্ন বলেছিল। আফিফার নীরবতা আফরাতের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দিল। আফরাত আবার শুধালো, তুমি যদি রেহানকে ভালোবাসো তাহলে আমি নিজে তোমাকে রেহানের হাতে তুলে দেবো। আফরাতের কথায় আফিফার সমস্ত মুখশ্রী চকচক করে উঠল। সে উদ্বিগ্ন হয়ে শুধালো, তুমি সত্যি কথা বলছো? তুমি আমার সাথে রেহানের দেখা করিয়ে দিবে? তুমি নিজেই তো রেহানের সাথে দেখা করতে চাইছো। বাচ্চা মেয়েদের মতো কান্না করে না বাবু। আমি তোমাকে বিকেলে রেহানের কবরের কাছে নিয়ে যাব। তারপর তুমি দিনভর অশ্রু বিসর্জন দিবে আর বলবে, ওগো তুমি আমাকে রেখে কেন চলে গেলে? আফরাতের কথায় জ্বলে উঠল আফিফা। সেই অসভ্য ছেলেটাকে সত্যি বিশ্বাস করেছিল, আর এই অসভ্যতাকে নিয়ে মজা উঠছে। আফিফার ভেতরটা অদ্ভুতভাবে হাহাকার করে উঠল।
তাকে বোঝানোর মতো ধরনের বুকে কেউ নেই। অজানা এক শূন্যতা তার ভেতরটা বিষণ্ণ করে তুলেছে। আফিফা উঠে দাঁড়ালো। আফরাতে আফিফাকে নিয়ে ভার্সিটি না গিয়ে বাড়ি চলে গেল। বাড়ি এসে আফিফার সমস্ত মন মস্তিষ্ক বিষণ্ণতায় ছেয়ে গেল। সে যতক্ষণ আফরাতের সাথে থাকে সময়গুলো অদ্ভুতভাবে ভীষণ সুন্দর কাটে। হৃদয় জুড়ে অনুভূতির বিচরণ ঘটে, কিন্তু ছেলেটার থেকে দূরে সরলেই বিষাদ মনকে গ্রাস করে ফেলে। আফিফা উপলব্ধি করতে পারছে সে ছেলেটার প্রতি বাজে দুর্বল হতে শুরু করেছে। নিজের দুর্বলতার কথা স্মরণ করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল আফিফা। সুপ্ত অনুভূতিগুলো মেঘের আড়ালে লুকিয়েছে। বিষাদগুলো হাহাকার করে ছন্দ তুলতে ব্যস্ত। অশান্ত মনটা উত্তাল সমুদ্রের ন্যায় উথাল পাতাল করছে। ভারাক্রান্ত হৃদয়টা ক্ষণিকের জন্য স্থির হয়ে গেল। বুকের মধ্যে অশান্ত ধুকপুকানির শব্দ কর্ণকুহরে এসে পৌঁছাচ্ছে। রেহান আফিফার ফোনে ফোন দিয়েছে। আফিফার সমস্ত শরীর ধীরগতিতে কম্পন সৃষ্টি হয়েছে। আফিফা নিষ্পলক চাহনিতে ফোনের স্ক্রিনের দিকে দৃষ্টিপাত করে আসে। হঠাৎ করে ভেতরটা কুগিয়ে উঠল। আফরাতের কথা ভীষণ মনে পড়ছে। সে রেহানের সাথে কথা বলছে, সেটা যদি আফরাত জেনে যায়। আজকাল আফরাত সমস্ত মস্তিষ্ক জুড়ে বিচরণ করে। সে ভেবে পায় না বাচ্চা ছেলেটার প্রতি তার মন এত দুর্বল হলে কি করে। আফিফা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা কর্ণে ধরল। ওপর প্রান্ত থেকে কারো অস্থির কণ্ঠস্বর ভেসে এলো। আফিফা, আমি তোমার সাথে দেখা করতে চাই। তোমার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। অনেক মিথ্যার আড়লে সত্য মাটি চাপা পড়ে গিয়েছে। তুমি কবে আমার সাথে দেখা করবে? আফিফা থমকালো। হৃদয় জুড়ে অস্থিরতা বিরাজমান করছে। মনের কূলে হাজারো প্রশ্ন ধরে পড়েছে। আফিফা উদ্বিগ্ন হয়ে শোধালো, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে দেখেছিলাম, কিন্তু আফরাত আমার কথা বিশ্বাস করেনি। আমি বলছিলাম না, আমি জানতাম তুমি বেঁচে আছো। আফরাত বাক্যটা কর্ণ করে আসতেই সমস্ত মস্তিষ্ক ঝনঝন করে উঠল। সমস্ত মন জুড়ে ঘৃণার আনাগোনা শুরু হয়ে গেল। রেহান চল শক্ত করে দিল, তুমি আমার সাথে কবে দেখা করবে সেটা বলো। আফরাত অনুমতি না দিলে কিভাবে দেখা করব? মুহূর্তের মধ্যে রেহানের মস্তিষ্ক টকবক করে উঠল। মেয়েটার মস্তিষ্ক জুড়ে শুধু আফরাত আর আফরাত। ছেলেটা জাদুঘরে নাকি আফিফার মতো মেয়ের হৃদয়ে প্রবেশ করে ফেলেছে। তুমি যদি আমার সাথে দেখা না করো তাহলে সুপ্তিকে আমি খুন করে ফেলবো। তুমি যদি ভুলেও কাউকে বলার চেষ্টা করেছ তাহলে সুপ্তির সাথে আফরাতের জীবনটাও অকালে মৃত্যুর ঢলে পড়বে। রেহানের বাক্যগুলো আফিফার অন্তরাত্মা কাঁপিয়ে তুলল। এই রেহানের সাথে সে পরিচিত নয়, তবে কি রেহান বাহিরে যা দেখায় তার ভেতর অন্য রহস্য লুকিয়ে আছে? সমস্ত মস্তিষ্ক অকেজো হয়ে আসলো আফিফার। আজকে তার নিজেকে ভীষণ দিশেহারা লাগছে। পার্কের এক কোণে দাঁড়িয়ে আছে রেহান আর আফিফা। রেহানের সমস্ত মুখশ্রী গম্ভীর হয়ে আছে। আফিফা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আজকে তার রেহানকে ভীষণ ভয় লাগছে। রেহানের মাঝে আগের মতো সুন্দর অনুভূতি খুঁজে পাচ্ছে না আফিফা। রেহান গম্ভীর কণ্ঠে শুধালো, আফরাতকে ডিভোর্স দিতে হবে? কবে দিবে তাই বলো। অসম্ভব, আমি আফরাতকে কখনো ডিভোর্স দেব না। এতটুকু ছেলের সাথে সংসার করবে তোমার লজ্জা করছে না? লজ্জা করবে কেন? তুমি বেঁচে থেকেও আমাকে বিয়ে করতে আসনি। ওই ছেলেটা আমার খারাপ সময় আমার পাশে থেকেছে, আমার মন ভালো রাখার চেষ্টা করেছে। এমন একটা মানুষকে ভালো না বেসে থাকা যায়? আমাকে বিয়ে না করলে সত্যিকে মেরে ফেলবো। রেহানের কথা শেষ হতেই আপনার পেছন থেকে রেহানের চুল হাতের মুঠোয় পরে নিয়ে বলল, সুপ্তিকে মারার মতো অবস্থা থাকলে তো মারবি। আফরাতকে দেখে চমকে উঠল আফিফা। আফিফা দ্রুত আফরাতের থেকে রেহানকে সরিয়ে দিয়ে শুধালো, তুমি কেন এখানে এসেছো? আফরাতের সমস্ত মুখশ্রী ভয়ঙ্করভাবে রক্তিম বর্ণ ধারণ করেছে। আফিফা আফরাতকে এমন রেগে যেতে আগে কখনো দেখেনি। আফরাত রাগান্বিত হয়ে শুধালো, সব কৈফিয়ত তোমাকে দিতে হবে? তুমি এখানে আসার আগে আমাকে বলে এসেছিলে বিয়ের পর পরক্রিয়া করতে চাও। আমার বাড়ির বউ হয়ে এসব করতে পারবে না। তোমার যদি এসব নষ্টামি করতে হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে করবে। আফরাতের কথা শেষ হবার সাথে সাথে আফিফার আফরাতের গালে থাপ্পড় বসিয়ে দিল। আকস্মিক ঘটনায় আরহান স্তব্ধ হয়ে গেল। আফিফা চেঁচিয়ে বলল, তুমি আমার কে হও? তোমাকে আমার সব বিষয়ে মাথা ঘামাতে কে বলছে? তুমি কোন সাহসে রেহানের গায়ে হাত দিয়েছ? তোমার জন্য যদি সত্যির কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। আফরাত তাচ্ছিল্য করে বলল,
আরহান, তোর বোন কি জানে না এই পার্কে শরীর বিক্রি হয়? তোর বোনের শরীর বিক্রি করার এত তাড়া, সে আমাকে বললেই পারতো, আমি তাকে দ্বিগুণ টাকা দিয়ে কিনে নিতাম। আমার বাপের টাকার অভাব পড়ছে নাকি? শুধু রোদে পুড়ে পায়ে হেঁটে তোর এই বোনের জন্য ইনকাম করতে যাই। আরহাম নিম্নকণ্ঠে বলল, আপু, তুমি এখানে এসেছো কেন? রেহান শক্তিকে তুলে নিয়ে এসেছে, সেই জন্য আমাকে এখানে আসতে বলেছে। তুমি চিন্তা করো না, শক্তি ভালো আছে। আপনার শক্তিকে বাড়ি নিয়ে আসছে। রেহান ভালো ছেলে নয়। রেহানের সাথে আফরাতের বিশাল ঝামেলা চলছে। রেহান কোনো কারণে আফরাতকে ভয় পায়, সেজন্য তোমাকে কাজে লাগিয়ে আফরাতকে কাবু করতে চেয়েছিল। তুমি আফরাতকে বাজেভাবে রাগিয়ে দিয়েছো। আফরাত তোমাকে ভীষণ ভালোবাসে আপু। তোমাকে পাওয়ার জন্য ও যতদূর যেতে হয় গিয়েছে, কিন্তু তুমি ওর ভালোবাসার মূল্যটা দিলে না। আমি জানি না আফরাত আজকের পর তোমার সাথে সম্পর্ক রাখবে কিনা, তবে তুমি আফরাতকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছো। তুমি এমনটা না করলেও পারতে। তার মানে আফরাত রেহানকে বিয়ের দিন ছড়িয়েছিল না? তাহলে বিয়ের দিন রেহান হোটেলে মেয়েদের নিয়ে মগ্ন ছিল, আর রেহানের মৃত্যুর খবরটা আফরাত ছড়িয়েছে। না হলে সে তোমাকে বিয়ে করতে পারতো না। তোমাকে পাওয়ার জন্য যে মানুষটা পুরো পৃথিবীর সাথে লড়াই করলো, আর তুমি তাকে আঘাত করলে আপু। পুরো পৃথিবীর মানে? আফরাতের পরিবার তোমাকে মেনে নেবে না। শুধুমাত্র আফরাতের জেদের কাছে তারা হার মেনে গিয়েছে। তোমাকে পাবার আশায় গুনে গুনে 3 দিন আফরাত না খেয়েছিল। এসব কথা আমাকে আগে বলিসনি কেন? আফরাতের নিষেধ ছিল। আফরাতকে দেখতে যতটা আলাভোলা মনে হয়, ভেতর থেকে ও তার চেয়েও বেশি ভয়ঙ্কর। তাদের কথোপকথনের মধ্যে পুলিশ এসে রেহানকে ধরে নিয়ে গেল। আফরাত বিলম্ব করলো না, দ্রুত স্থান ত্যাগ করলো। আফিফা অসহায় দৃষ্টিতে বাহির দিকে দৃষ্টিপাত করে আছে। অনুভূতিরা আনন্দে মেতে উঠেছে। বুদ্ধিটা মনের আনাচে কানাচে দোল খেলছে। বিষাদকে গ্রাস করে নিয়েছে এক টুকরো শুকনো বুদ্ধি। হৃদয়টা শীতলতায় আবদ্ধ হয়ে গিয়েছে। আফিফার নববধূ সাজে নিজেকে সাজিয়ে তুলেছে। আফিফার মানিয়ে নেওয়াটা সবাইকে করেছে মুগ্ধ, মনোমুগ্ধ। আপনাদের সমস্ত কক্ষ পুষ্প দিয়ে সজ্জিত করা হয়েছে। বিষণ্ণ মন দিয়ে কক্ষে প্রবেশ করে আফরাত সমস্ত কক্ষ আধারে চেয়ে আছে তা দেখে মুহূর্তের মধ্যে মস্তিষ্ক উত্তপ্ত হয়ে গেল। চন্দ্রের আলো ব্যালকনির দরজাতে এসে পড়েছে। আফরাত আলো অনুসরণ করে ব্যালকনির দিকে অগ্রসর হলো। আফরাতের কক্ষ ত্যাগ করতেই সমস্ত কক্ষ মোমবাতির আলোয় আলোকিত হয়ে উঠল। আফরাত উপলব্ধি করতে পারল কক্ষে কেউ এসেছে। আফিফা ব্যালকনিতে এসে আফরাতকে পেছন থেকে আলিঙ্গন করল। আফরাতের সমস্ত শরীর শিউরে উঠল। এই আলিঙ্গনে কিছু তো একটা আছে। এই মেয়েটা আলিঙ্গন করলে ভেতরটা ভালোবাসার মোহ জেগে ওঠে, কিন্তু এখন ভালোবাসার মোহে বিমোহিত হবার সময় নয়, তাকে শক্ত থাকতে হবে। মেয়েটা তাকে ভেতর থেকে আঘাতপ্রাপ্ত করেছে, এত সহজে মেয়েটা কি সে মাফ করবে না? কিন্তু অনুভূতিরা তা মানতে নারাজ। মাফ করে দাও, মাফ করে দাও বলে মিছিল শুরু করে দিয়েছে। আফরাত আফিফাকে সরাতে চাইলে আফিফা আরও শক্ত করে আফরাতকে জড়িয়ে তুলল। আফরাতের সমস্ত শরীর অবশ হয়ে আসছে। তার কথা বলার শক্তি ক্ষয় হতে শুরু করে দিয়েছে। তবু সে কপট রাগ দেখিয়ে বলল, তুমি আমাদের বাসায় কী করতে এসেছো? তোমার কাছে এসেছি। কেন এসেছো? আমি আমার স্বামীর বাড়িতে আসতেই পারি। আফিফার বলা প্রতিটা বাক্য আফরাতের মুখশ্রীতে তাচ্ছিল্য ফুটিয়ে তুলল। আফরাতের ভেতরটা হাহাকার করে উঠল। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তোমাকে ডিভোর্স দিব। বাচ্চা ছেলের মুখে এত বড় বড় কথা মানায় না। একদম বাচ্চা বলবে না। তুমি একদমও বাজে কথা বলবে না। আমি তোমার বিয়ে করা বউ। আমাকে বিয়ে করার সময় মনে ছিল না তোমাদের মতো ছেলেদের আমার ভালো করে জানা আছে, এরা আবেগের বশে পড়ে বড় মেয়েকে বিয়ে করবে। দুদিন যেতে না যেতেই অপছন্দের হয়ে গেলাম। তুমি কেন অপছন্দের হয়ে গেছো সেটা আমার থেকে তুমি ভালো জানো। তোমাকে অপছন্দ হবার কোনো কারণ আমার কাছে ছিল না, কিন্তু তুমি কারণটা তৈরি করে দিয়েছো। তোমার সাথে আমি কথা বলতে চাইছি না। তুমি আমার কক্ষ থেকে বের হয়ে যাও। আমি একা থাকতে চাই। আমার হৃদয়ে অস্থিরতা ঝড় তুলে দিয়েছো। আমি এতটা অশান্ত থাকবো আর তুমি শান্ত থাকবে, এটা তো আমি হতে দেব না। দরকার পড়লে তোমাকে অশান্ত করে দিয়ে পালাবো। আমি তোমাকে অসম্মান করতে চাই না। তাহলে সম্মান করো। তোমাকে সম্মান করার জন্য রেহান আছে। রেহানকে সরিয়ে দেওয়ার জন্য তুমি আছো।
আফিফার বলা বাক্যগুলো আফরাতের হৃদয়ে ভয়ঙ্করভাবে কাঁপিয়ে তুলল। আফরাত কেমন জানি নিস্তব্ধ হয়ে গেল। আফিফা আফরাতের পিঠে পরম আবেশে মস্তক ঠেকিয়ে রেখেছে। আফরাত আফিফাকে নিজের থেকে সারিয়ে নিল। আফরাতে কক্ষে যাবে এমন সময় আফিফা বলল, অবহেলা যদি করবে তাহলে ভালোবেসেছিলে কেন? তুমি আমার ভালোবাসার মূল্য দাওনি। আমি কি কারোর সাথে পালিয়ে চলে গিয়েছি? তার থেকে বড় আঘাত তুমি আমার হৃদয়ে করেছ। আমি আর এমন ভুল করব না। ক্ষমা করে দাও আফরাত। আমি ক্ষমা করার কে আফিয়া? আফিফার ভেতরটা কেঁপে উঠল। আফরাত যখনই তার নামটা উচ্চারণ করে তখন ভেতরটা কেমন জানি অস্থির হয়ে ওঠে। আফিফা মলিন কণ্ঠে বলল, চলে যেতে বলছো? তোমাকে ধরে রেখেছি। আচ্ছা থাকো, চলে গেলাম, আর আসবো না। এত শাস্তি কে বলেছিল? আফিফা চলে যাচ্ছিল। আফরাতের বলা বাক্য শুনে থেমে যায় দুটি চরণ। আফরাত তার দিকে নজর দিয়েছে, তার মানে তার সাজসজ্জা সার্থকতা পেয়েছে। আফিফা অসহায় দৃষ্টিতে আফরাতের দিকে দৃষ্টিপাত করলো। আফরাত আফিফার দিকে দৃষ্টিপাত করে আসে। আফিফার ভেতর অস্থিরতা জ্বর বইতে শুরু করে দিয়েছে। আফরাত আফিফার কাছে এসে আফিফার আঁখি যুগলের অশ্রুকণাটুকু মুছে দিল। আফিফাকে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, তুমি আমায় এত কষ্ট দাও কেন? আমি ইচ্ছে করে কষ্ট দেইনি। আমি তোমাকে বলেছিলাম তোর কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবে, দুজন মিলে সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু তুমি আমার কথা শোনোনি। জেনে বুঝে রেহানের কাছে গিয়েছো। রেহান ছেলেটা একদমই ভালো নয়। যদি ভালো হতো তাহলে আমি তোমাদের মাঝে আসতাম না। আফরাতের শেষোক্ত বাক্যটি শুনে আফিফার ভেতর মোচড় দিয়ে উঠল। অদ্ভুতভাবে অন্য কারো কথা বলাতে তার দম বন্ধ হয়ে আসছে। আফিফা মলিন কণ্ঠে বলল, আমি সত্যিকে অনেক ভালোবাসি। আমি মায়ের আদর পাইনি। আমি জানি মা ছাড়া দুনিয়াটা কতটা কঠিন। সত্যিকে বাবা রাস্তায় পেয়েছিল, ছোট্ট একটা বাচ্চাকে আমার কোলে তুলে দিয়েছিল। নিজ হাতে সত্যিকে বড় করেছি। সেই বাচ্চা মেয়েটার বিপদের কথা শুনে আমি কিভাবে চুপ থাকতাম বলো? আমি তোমাকে চুপ থাকতে বলিনি। আমি নিজের সত্যিকে নিজের ছোটের বোনের মতো ভালোবাসি। তাই সবসময় তোমাদের নজরে নজরে রাখতাম। কখন জানি রেহান এসে তোমাদের ক্ষতি করে দেয়। আমার চিন্তা সার্থক হয়েছে। রেহান সত্যিকে তুলে নিয়ে গিয়েছিল। আমি সত্যিকে উদ্ধার করেছি। তবে তোমাকে রেহানের সাথে নিষিদ্ধ পার্কে দেখে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমার ভেতরে সে কি অসহনীয় যন্ত্রণা করছিল। আমি তোমাকে অন্য পুরুষের সাথে সহ্য করতে পারছিলাম না আফিফা। আমার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল। তাই তোমাকে আঘাত দিয়ে কথা বলে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দিও। আমার কথায় তুমি কষ্ট পেও না আফিফা। তুমি একবার আমাকে ভালোবেসে দেখো। আমি তোমার সব কষ্ট মোচন করে দেব। আমি তোমাকে ভালোবাসি কি না তা জানি না। আমি শুধু জানি তোমার সাথে আমার থাকতে ভালো লাগে। তোমাকে আমার ভয় লাগে। আমি কোনো কাজ করার আগে তোমার কথা ভাবি। তুমি কষ্ট পেলে আমার মস্তিষ্ক ঝলসে যায়। আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। আমাকে একটু সুযোগ দাও। পৃথিবীর সব ভালোবাসা আমি তোমায় এনে দেব। আফিফার কথায় আফরাতের হৃদয় শীতল হলো। ভেতরটা সুপ্ত অনুভূতিতে ভরে গিয়েছে। বিষাদরা ছন্দ তুলে পালিয়েছে। হাহাকারগুলোকে সুখ এসে শুষে নিয়েছে। আফরাত আফিফার ললাটে চুমু খেয়ে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি আফিফা। তোমাকে ভালোবাসতে বাসতে এতদূর এসেছি। তুমি যদি তোমাকে ভালোবাসার সুযোগ না দাও তাহলে জ্বলতে জ্বলতে এখানেই শেষ হয়ে যাব। আমাকে এত দ্রুত শেষ হতে যেতে দিও না। আমার মতো এত মায়া করে কেউ চাইবে না। আমি তোমায় মায়ে আবদ্ধ হয়েছি। ছায়া কখনো পিছু ছাড়ে না, আর মায়া কখনো ভোলা যায় না। এই যে তোমার জন্য মনের গহীনে অনুভূতি বাড়তে শুরু করেছি, এই অনুভূতি মৃত্যুর আগ পর্যন্ত বাড়তেই থাকবে। তুমি কি আমাকে তোমার অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করবে? তোমাকে গ্রহণ করার জন্য কত যুদ্ধ করলাম। এত সুন্দর সেজে সর্বনাশ করতে এসেছো। এত করে আমার সর্বনাশ তো হয়ে গিয়েছে। আমার সর্বনাশ করার শাস্তি তোমাকে পেতেই হবে। আফরাতের কথায় আফিফা খিলখিল করে হেসে উঠল। আফিফার হাসির প্রতিধ্বনিতে চারদিক মুখরিত হয়ে উঠল। আফরাত আফিফাকে শক্ত করে জড়িয়ে ধরল। ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই যে তোমাকে যেদিন প্রথম আলিঙ্গন করেছিলাম, যেদিনের আলিঙ্গন ভালোবাসার মোহ জেগে উঠেছিল, সেই মোহ আজও কাটাতে পারেনি। আমি যদি সেই মোহর অতল গভীরে তলিয়ে যাই তবে কি আমাকে শাস্তি গ্রহণ করতে হবে? আফিফা কথা বলে না। নীরবতা প্রণয়নের আভাস দিয়ে যাচ্ছে। আফরাত আফিফাকে কোলে তুলে নিয়ে আস্তরণের কাছে গেল।
আফিফাকে শায়িত করে সে আফিফার আখের যুগলের পাতায় অদর ছোঁয়ালো। আফিফা পরম আবেশে আখের যুগল বন্ধ করে আসে। কিছু সময়ের ব্যবধানে চার দেয়ালের আবদ্ধ কক্ষে প্রেমের মহাপ্রলয় ঘটে গেল। ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠল সমস্ত ধরনী। সুখানুভূতিতে পূর্ণতা পেল দুটি প্রেমিক হৃদয়। নিস্তব্ধ অম্বর তাদের প্রণয়ের সাক্ষী হয়ে রইল। সমাপ্ত। প্রিয় দর্শক, গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।